হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ক্লাস 8 এর চ্যাপ্টার 12 মিশ্রণের। তো এই মিশ্রণে এই একটা ভিডিওতে সমস্ত অঙ্কগুলো করানো আছে। অতএব যারা ক্লাস 8 এ পড়ো তাদের জন্য তো খুব ইম্পর্টেন্ট। আর যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বা এই মিশ্রণ সম্পর্কে শিখতে চাইছো তাদেরও এই ভিডিওতে স্বাগত জানাই। চলে আসো, বেশি দেরি না করে আমরা শুরু করব ভিডিওটা। তার আগে বলে দেই যে আ এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে বা এর ডেসক্রিপশনে গিয়ে কিন্তু তোমরা আরো অন্যান্য চ্যাপ্টারের ভিডিওগুলো দেখতে পারো। ঠিক আছে? চলে আসো, ১ম এ আমাদের কি বলছে? ১ম এ যেটা আমরা দেখব সেটা হচ্ছে কি মিশ্রণ বলতে কি এবং তার সম্পর্কে। দেখো মিশ্রণ আমরা কি? ধরো চিনির শরবত আছে। ঠিক আছে? শরবত। শরবতে ধরো সিরাপ ও জলের অনুপাত 5:7 আছে। এবারে এই শরবতের যদি মোট শরবতের পরিমাণ ৪৮ কেজি হয়, ৪৮ লিটার হয়, তবে সিরাপ আর জলের পরিমাণ কত? আর জল কত থাকবে? ব্যাস এইটুকুনি হচ্ছে এই চ্যাপ্টারের জিস্ট। আর কিচ্ছু থাকে না। এখানে আর কিছু নেই। কি জিনিস তাহলে ১ম এ আমাদের এই অনুপাত দেয়া থাকলে আমরা কি ভাববো? দেখো অনুপাত দেওয়া আছে মানে আমাদেরকে ১ম এ যেটা জানতে হবে, এই ১ম যে সিরাপ আছে ৫, জল আছে ৭। তার মানে এই দুটো মিলে মোট কত হলো? না ১২। তাহলে ১২ লিটার যদি আমরা শরবত নিই, তার মধ্যে সিরাপ থাকবে ৫ আর হচ্ছে জল থাকবে ৭। তার মানে ১২ র মধ্যে সিরাপ থাকবে কত? সিরাপ থাকবে ৫। তাহলে ১ এর মধ্যে সিরাপ থাকবে কত? এই ১ এর মধ্যে যেটা থাকে সেটাকে আমরা আনুপাতিক ভাগাড় বলি। তার মানে আনুপাতিক ভাগাড় বার করতে গেলে সরি ১ এর মধ্যে এটা ১২ হবে, হ্যাঁ? এটাকে একটু ১২ করব, ১২। তার মানে ১ এর মধ্যে যেটা আমরা বার করতে চাই সেটাই হচ্ছে আনুপাতিক ভাগাড়। আনুপাতিক ভাগাড়ে কি দেখছি? না যেটার আনুপাতিক ভাগাড় বার করব সেটাকে উপরে রাখবো, বাই মোটটাকে নিচে রাখবো। মোট ৫ যুক্ত ৭। সিমিলারলি তোমরা যদি দেখো ১২ র মধ্যে তোমার হচ্ছে ১২ র মধ্যে তোমার হচ্ছে জল আছে কত? না জল আছে ৭। তাহলে ১ এর মধ্যে কত থাকবে? ৭/১২। দেখো এটাও সেম জিনিস, এটাকে আনুপাতিক ভাগাড়। ১ এর মধ্যে যত থাকবে সেটাই আনুপাতিক ভাগাড়। এবারে তুমি যদি ১ বার করে নাও, তোমরা যেমন ওই কি নিয়ম করতে ধরো আ ১২ লিটারের মধ্যে আছে আ তোমার হচ্ছে ৫। তাহলে ১ এর মধ্যে আছে কত? ৫/৭ আর তোমাকে ধরো ১০ লিটারের মধ্যে কত আছে জিজ্ঞাসা করছে। তাহলে তোমরা কি করো? ৫/৭ গুণিতক ১০। দেখো একটা জিনিস একটু খেয়াল করো, তোমাদেরকে একটু বলে দিচ্ছি ভালো করে। এইটার মধ্যে তোমাকে বার করতে বলছিল ১০ লিটারের মধ্যে। তুমি ১০ লিটারের মধ্যে বার করতে গিয়ে কি করেছো? এইটাকে একটু গন্ডগোল হয়েছে। এটা ছিল তোমার ১২, এটাও ১২ হবে। তুমি কি করেছো? না, তুমি যেটা করেছো সেটা হচ্ছে কি? না ৫/১২ এটাকে আনুপাতিক ভাগাড় ছিল। এটা আনুপাতিক ভাগাড় ছিল। এটাকে তুমি যত লিটার বলছে তত দিয়ে গুণ করে দিয়েছো। ব্যাস। এটাই তোমার পরিমাণ বেরিয়ে যাবে। তাহলে জাস্ট এটাই নিয়ম। ১ম এ যে অনুপাত দেয়া থাকবে তার আনুপাতিক ভাগাড় বার করব। আনুপাতিক ভাগাড় বার করার নিয়মটাই হচ্ছে আমি আরেকবার বলে দিচ্ছি। যার আনুপাতিক ভাগাড় বার করবে তাকে উপরে রাখবে। বাই নিচে সবগুলোর যোগফল মোট, অনুপাতের মোট। এটাই আনুপাতিক ভাগাড়। এবারে একে যত লিটারের মধ্যে তুমি সিরাপ বার করতে চাইছো, তোমার যে মোট লিটার দেয়া থাকবে, সেই মোট লিটার দিয়ে তোমাকে গুণ করলে সিরাপ কত থাকবে বেরিয়ে যাবে। এবং অনুরূপভাবে জলের পরিমাণও বার করবে। চলো, আমরা এটা একটা ট্রিকি অঙ্ক। এটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় কিন্তু পড়ে। এখানে বলছে দেখো এই অনুপাতে জল ও সিরাপে মিশিয়ে একটা শরবত হয়েছে। শরবত থেকে কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে
সিরাপ ও জলের পরিমাণ কি হবে? সমান হবে। খুব ইম্পোর্টেন্ট অঙ্ক। এই সমান মানে কিন্তু অনুপাত 1:1। এটাকেও মাথায় রাখবে, কোনো কারণে যদি এরকম দিয়ে দেয় 1:1, তাহলে সেটাকেও তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো চলো, প্রথমে ধরি মোট অংশ সমান। ধরি মোট অংশ সমান। এখান থেকে তোমরা অঙ্ক করো। মোট অংশ সমান 1 হলো, এবং x অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালতে হবে। বোঝা গেল? এবারে তুমি তো 1 ছিল, x তুলে নিয়েছো। তাহলে শরবত তুলে নেওয়ার পর, তুলে নেওয়ার পর শরবত থাকবে সমান কত থাকবে বলো তো? 1 অংশ ছিল, তার থেকে তুলে নিয়েছো x। তাহলে এই এত অংশ পড়ে থাকবে। বলো? এবারে পড়ে থাকা শরবতে সিরাপ ও জলের অনুপাত কত? না, অনুপাত সমান 3:1। অতএব লিখবে জলে সিরাপের আনুপাতিক ভাগাহার। ভাগাহার 3/মোট। এখানে তাহলে জলের আনুপাতিক ভাগাহার কত হবে? সমান, জলের অনুপাতে কত ছিল? 1 ছিল। 1/মোট। এখানে কিন্তু তোমরা অংশের অংশ লিখবে না, এরকম লিখবে। হয়ে গেল? এবারে দেখো, অতএব তোমার শরবত পড়েছিল কত? 1 - x অংশ শরবতে সিরাপ থাকবে সমান 3/4 গুণিতক 1 - x। এটা অংশ লিখতে পারো। ঠিক আছে? আবার এত অংশ শরবতে জল থাকবে, বা এটা নাও লিখতে পারো। নিচে লিখবে শুধু জল থাকবে, কমা দিয়ে, এবং জল থাকবে 1/4 1 - x অংশ। হয়ে গেল? কিন্তু তোমাকে জল আর সিরাপের পরিমাণ সমান বলছে। তাহলে আমরা পরের একটা স্লাইড নিয়ে নিই। এটা তুলে নাও তোমরা। আচ্ছা, এই স্লাইডটাতে আমরা কি করব? পরের অঙ্কটা করব। এবারে দেখো প্রশ্নানুযায়ী কি বলছে দেখো। আগের স্লাইডে কি বলা ছিল? না, আমার সিরাপ, আমি কি মিশিয়েছি? জল ঢালা হয়েছে। তাহলে সিরাপ ঢালিনি, সিরাপ যা ছিল তাই আছে। জল কত ঢেলেছি? যত তুলেছি। কত তুলেছি? এখানে দেখো কত তুলেছি। এক্স অংশ তুলেছি। তাহলে এক্স অংশ জল ঢেলেছি, মানে এক্স পরিমাণই জল ঢালা হয়েছে। তাহলে চলো, এক্স পরিমাণ জল ঢালে আমার এক্স জল ঢেলেছি, প্লাস আগের এতে জল কত ছিল? 1/4 হলো ইন্টু এটা জল ছিল। ঠিক আছে? 1/4 হলো ইন্টু 1 - x সমান, এটা মোট জল। কিন্তু সিরাপ কত ছিল? 3/4 হোল ইন্টু 1 - x। এটা মোট সিরাপ ছিল। দুটো মিলে সমান হবে বলছে, ওই জন্য সমান করে দিয়েছি। প্রশ্নে এটা বলা আছে। 4 দিয়ে গুণ করে দাও।
4x 1 মাইনাস এক্স 3 হোল ইন্টু 1 মাইনাস এক্স, 4 দিয়ে গুণ করে দিলে এটা হবে। সাইড লিখতে পারো উভয় পক্ষকে 4 দিয়ে গুণ করে পাই। ঠিক আছে, 4 দিয়ে গুণ করে পাই। তাহলে 4x প্লাস 1 মাইনাস এক্স সমান 3 মাইনাস 3x। একদিকে নিয়ে চলে আসো, 4x মাইনাস এক্স প্লাস 3x সমান 3 মাইনাস 1। এখানে কত, 7 থেকে 6x হচ্ছে, সমান 2 বা x সমান 1-এর, মানে এটা 2/3 2/6 করবে, কাটাকাটি করে দেবে। তাহলে অতএব শেষে লিখি, অতএব শরবতের 1/3 অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের অনুপাত সমান হবে। চলো এবার দ্বিতীয় অঙ্কটা কি বলছে, এটা বইয়ের অঙ্ক। বলছে 36 লিটার ডেটল জলে জল ও ডেটলের অনুপাত এত। আমাকে বলছে ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণ অনুপাত এত হবে। আমাকে কি মেশাতে বলছে, কতটুকু ডেটল মেশালে। কি মেশাবো, ডেটল। খুব ভালো করে মাথায় রাখবে। তাহলে কি মেশাইনি, জল মেশাইনি। তাহলে জলের পরিমাণটা তোমাকে বার করতে হবে, দুটো থেকেই জলের পরিমাণ বার করতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে বা জল মেশানোর আগে, ডেটল মেশানোর আগে, আচ্ছা প্রথম ক্ষেত্রে না বলে হোক, প্রথম ক্ষেত্রে ডেটল জলে জল ও ডেটলের অনুপাত সমান 5:1। আমি কি মেশাইনি, জল মেশাইনি, তাহলে জলটা বার করবো। অতএব জলের আনুপাতিক ভাগার, ভালো করে শুনে রাখো, জলটা কোথায় ছিল, প্রথমে ছিল, তাহলে 5 বাই মোট। এবারে ডেটল মেশানোর পর বা দ্বিতীয় ক্ষেত্রে ডেটল ও জলের অনুপাত এটাকে ভাষা একটু চেঞ্জ করো, ডেটল জলে জল ও ডেটলের অনুপাত, অনুপাত কি হবে না 3:1। কি মেশাইনি, জল মেশাইনি, তাহলে জলের আনুপাতিক ভাগার, জলের আনুপাতিক ভাগার। জলের আনুপাতিক ভাগার কত হবে, তাহলে এটা 3/3 প্লাস 1 সমান 4। এবারে লিখো প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে 36 লিটারের মধ্যে 36 লিটার ডেটল জলে জল থাকবে সমান 36 গুণিতক 5-6
6 দিয়ে কাটলে 6 5 এ 6 6 36, 6 5 30 লিটার। এবারে দেখো একটু যে আমাদের এই যে আনুপাতিক ভাগাড় এটা কিন্তু একটা অংশ। তো লিখছি না অংশ। তাহলে প্রথমটাতে আমার এত অংশ জল ছিল। এটা বার করতে আমার পাওয়া গেল 30 লিটার জল। তাহলে আমি পরে কি জল মিশিয়েছি? না, এখানে জল মেশানো হয়নি। শুধু ডেটল মেশানো হয়েছে। তাহলে এই 30 লিটার জল দ্বিতীয় ক্ষেত্রেও 30 লিটার জল আছে। দ্বিতীয় ক্ষেত্রে জলের আনুপাতিক ভাগাড় কত? না, 3/4 অংশ। তাহলে প্রশ্নানুযায়ী আমরা লিখতে পারি প্রশ্নানুযায়ী 3/4 অংশ তৃতীয় প্রকার মিশ্রণ ডেটল জল সমান 30 লিটার। তাহলে 1 অংশ দ্বিতীয় প্রকার ডেটল জল সমান 30 গুণিতক 4/3, 3 10 30, 40 লিটার। কিন্তু আমার ছিল কত আগে? না দেখো, আগে ছিল 36 লিটার। কিন্তু এর দ্বিতীয় শরবতের লিটারটা কত হয়েছে? 40 লিটার। তাহলে বেড়ে গেছে। কত বেড়েছে? 4 লিটার বেড়েছে। কেন বেড়েছে? কি ঢালা হয়েছিল? ডেটল ঢালা হয়েছিল। এখানে বলা আছে না ডেটল ঢালা হয়েছিল। তাহলে অতএব মেশানো ডেটলের পরিমাণ সমান পরিমাণ সমান 40 গুণিতক 36 লিটার সমান 4 লিটার। হয়ে গেল। এই রকমই অঙ্ক আমরা কিন্তু ছেড়ে দেব। আচ্ছা, দ্বিতীয়টা কি বলছে? এক ধরনের পিতলে তামা ও দস্তার অনুপাত এত আছে। তাহলে পিতলে তামা ও দস্তার অনুপাত সমান 5:2। এখানে দুটো বার করতে হবে, তামার আনুপাতিক ভাগাড় অনুপাতে তামা কত ছিল? 5। তাহলে আমরা কি লিখবো? 5/মোট 5/7। দস্তার আনুপাতিক ভাগাড়, ঠিক আছে? দস্তার আনুপাতিক ভাগাড় কত? না, দস্তা 2 ছিল, 2/মোট। অতএব 28 কেজি পিতলে তামা থাকবে, এই কমা দিয়ে একটু নিচে লিখবে, তামা থাকবে সমান। তাহলে তামা কত ছিল? 5/7 গুণিতক 28 গুণিতক 28, 7 4 28, 4 5 20 কেজি। এবং দস্তা থাকবে সমান 2/7 গুণিতক 28, 7 4 28 সমান 8 কেজি। এবার তোমাকে কি বলছে? 4 কেজি তামা মেশানোর পর। অতএব 4 কেজি তামা মেশানোর পর তামা ও দস্তার অনুপাত হবে সমান। তামা কত ছিল? 20 ছিল। তার সঙ্গে আরো 4 মিশিয়েছি, ইস্টু দস্তা 8। তাহলে এটা কত হচ্ছে? 24:8। 8 দিয়ে কাটলে 3:1। কি বললাম, বোঝা গেছে? তাহলে এটাই অ্যান্সার হবে। চলো পরের অঙ্কটাতে। এটা 2 এর দাগের অঙ্কের মতো।
2 এর দাগের অঙ্কের মতো। তোমরা 2 এর দাগের মতোই ভাষা লেখো। এখানে শুধু দেখো, বলছে ফিনাইল গোলা জলে আর কত লিটার ফিনাইল মেশানো হবে। তাহলে ফিনাইল মেশানো হবে, যেটা মেশানো হবে সেটা আমরা বার করব না। ফিনাইল গোলা জলে কি কি ছিল? ফিনাইল ও জল। তাহলে ফিনাইল মিশিয়েছি, তাহলে ফিনাইলটা বার করবো না, আমরা জলটা বার করবো। প্রথমটাই জলের আনুপাতিক ভাগার কত হবে? তাহলে জলের আনুপাতিক ভাগার, তোমরা এটা লিখবে না, তার মতো ভাষা করে লিখবে। জলের আনুপাতিক ভাগার প্রথমে তো লিখবে আনুপাতিক ভাগার। এটা কত হবে তাহলে জলের আনুপাতিক ভাগার? জলটা শেষে ছিল, তাহলে 23/2 প্লাস 23, তাহলে 23/25 হয়ে গেল। এবারে তোমরা 60 লিটারের মধ্যে, 60 লিটারের মধ্যে এর মধ্যে জল থাকবে। 60 লিটারের মধ্যে জল থাকবে কত? আমি কিন্তু এটা শর্টে করে দিচ্ছি, তোমরা সেই 2 এর দাগের নয়, 1 এর দাগের অঙ্কের ভাষা দেখে লিখো। তো 60 লিটারের মধ্যে কত থাকবে তাহলে? 60 × 23/25। এটা কাটাকাটি করতে পারো, নাও করতে পারো, রেখে দিতে পারো। এবারে দ্বিতীয় প্রকার ফিনাইলে আসবে। দ্বিতীয় প্রকার ফিনাইলে, দ্বিতীয় প্রকার ফিনাইলে তোমার হচ্ছে আহ জলের আনুপাতিক ভাগার। আনুপাতিক ভাগার, জলটা শেষে আছে, তার মানে 46/9 প্লাস 46, তাহলে 46/55। তাহলে এই 46/55 প্রশ্নানুযায়ী যেটা আমরা লিখবো, 46/55 এত অংশ এর পরিমাণ সমান ওইটা 60 × 23/25। তাহলে 1 অংশ মানে কত? 60 × 23/25 গুণিতক এটা 55 উল্টে যাবে 46। 23 × 2 = 46, 2 × 3 = 60, 5 × 5 = 25, 5 × 6 = 30, 5 × 11, তাহলে 11 × 6 = 66। তাহলে 1 অংশ মানে 66, তাহলে ছিল 60, তাহলে বিয়োগ করে দিতে হবে। ঠিক আছে, এটা তোমরা করার পরে পরের অঙ্কটাতে যাও। চলো তারপরে কি বলছে, এটাও একদম সেম। তাহলে এটাতেও তোমাদের প্রথমটা হবে 72 গুণিতক, আমার কি মেশানো হয়েছে? মশলায় আরো কিছু সিমেন্ট মেশানো হয়েছে, তাহলে বালিটা বার করতে হবে। বালি কত? 7/8, 8 × 9 = 72, মানে 63। আর দ্বিতীয়টাই কত আছে বালির অংশ? 6/7, তাহলে 6/7 অংশ সমান 63, 1 অংশ সমান 63 গুণিতক 7/6। ঠিক আছে, তাহলে এখানে 3 × 2 = 6, 21। এটাকে দশমিকে করে ফেল, করে তারপর বাদ দিয়ে দিবে, উত্তর হয়ে যাবে। চলো তারপরে কি বলছে, পাঁচেরটা দেখো। পাঁচেরটাও সেম, কিন্তু পাঁচেরটা আমি করে দিচ্ছি। এখানে কি বলছে যে জার্মান সিলভারে আর কত লিটার দস্তা মেশালে? তাহলে দস্তা মেশানো হবে, তাহলে দস্তাটা বাদ দিয়ে আমরা বার করবো, যে কোনো একটা বার করবো। তাহলে জার্মান সিলভারে, এটা প্রথম প্রকার লিখতে পারো। প্রথম প্রকার জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলের অনুপাত সমান কত হবে? না 4:3:2। যেহেতু দস্তা মেশানো হয়েছে, তাহলে দস্তা বাদ দিয়ে আমরা তামাটা বার করি। তাহলে তামার আনুপাতিক ভাগার সমান কত হবে? তামাটা প্রথম, তাহলে 4/মোট, 4 + 3 + 2, 4 × 3 = 7, 2 = 9, তাহলে 4/9।
এবারে বলছে তাহলে দ্বিতীয় প্রকার জার্মান সিলভারে প্রকার জার্মান সিলভারে তামা দস্তা নিকেলের অনুপাত। তামা দস্তা ও নিকেলের অনুপাত সমান তোমাকে কত আছে 6:5:3। অতএব তামার আনুপাতিক ভাগার সমান 6/মোট 6+5+3 তাহলে 6/14। 6×5=11, 3=14। এবারে প্রথম প্রকার যার 54 কেজি, প্রথম প্রকার জার্মান সিলভারে কার পরিমাণ বার করব? না, তামার পরিমাণ। আমরা 4/9 ছিল গুণিতক 54 কেজি। 9×6=54, 6×4=24 কেজি। 24 কেজি হয়ে গেল। তাহলে শর্তানুসারে তাহলে 6/14 দ্বিতীয় প্রকার জার্মান সিলভার এর পরিমাণ সমান 24 কেজি। তাহলে 1 অংশ দ্বিতীয় প্রকার জার্মান সিলভারের পরিমাণ সমান 24 গুণিতক 14/6, 6×4=24, তাহলে 14×4=56 কেজি। অতএব মেশানো দস্তার পরিমাণ সমান অতএব মেশানো দস্তার পরিমাণ সমান 56 - আগে যেটা ছিল 54 প্রথমটায় সমান 2 কেজি। ব্যাস, এটা হয়ে গেল। চলো তারপরে কি বলছে। এখানে বলছে প্রথম প্রকার গুঁড়ো সাবানে, তাহলে মিশ্রণটা হচ্ছে গুঁড়ো সাবান। তার মধ্যে কি কি আছে? সোডা আছে, সাবান গুঁড়ো আছে, তার অনুপাত দেওয়া আছে। এটা দুটোর অনুপাত দেওয়া আছে। প্রথম প্রকারের 10 কেজি, দ্বিতীয় প্রকারের 18 কেজি মেশানো হলো। তবে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো আছে? তাহলে কি আছে? সাবান গুঁড়ো। তাহলে আমাদের দুটোর থেকে সাবান গুঁড়োকে বার করতে হবে, সোডা বার করবো না। ঠিক আছে, সাবান গুঁড়ো বার করবো। তাহলে এখানে লিখবো প্রথম প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর অনুপাত সমান 2:3। আমাকে কি বার করতে হবে? সাবান গুঁড়ো। তাহলে সাবান গুঁড়োর আনুপাতিক ভাগার কত? না, সাবান গুঁড়োটা শেষে ছিল, তাহলে 3/মোট 2+3। আমি প্রথম প্রকার, তাহলে প্রথম প্রকার
10 কেজি গুঁড়ো সাবান গুঁড়ো থাকবে সমান কত থাকবে? না 10 কেজির মধ্যে তাহলে 10 গুণিতক 3/5, 5 দিয়ে 10, তাহলে 6 কেজি। 6 কেজি লিখবে এটা। এবারে দ্বিতীয় প্রকারে চলে আসবে। দ্বিতীয় প্রকার, গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর অনুপাত যে বল কত, 4:5। তাহলে আমরা জাস্ট সাবান গুঁড়োর আনুপাতিক ভাগ ব্যবহার করবো। তাহলে সাবান গুঁড়োর আনুপাতিক ভাগহার কত হবে তাহলে? সাবান গুঁড়ো শেষে ছিল, তাহলে 5/4 প্লাস 5 সমান 5/9। অতএব 18 কেজি দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে কমা দিয়ে সাবান গুঁড়ো থাকবে সমান, তাহলে 18 গুণিতক 5/9, 9 2 18 মানে 5 দিয়ে 10 কেজি। ঠিক আছে? অতএব সাবান গুঁড়োর নতুন গুঁড়ো সাবান, অতএব নতুন গুঁড়ো সাবানে সাবান গুঁড়োর অংশ সমান, তখন দেখো নিচে মোট মোট পরিমাণ, আর এটা মোট সাবান গুঁড়োর পরিমাণ। হলো? তাহলে এটা মোট সাবান গুঁড়োর পরিমাণ মানে প্রথমটায় কত বেরিয়েছে 6, পরেরটায় বেরিয়েছে 10, আর মিশ্রণ যেটা মিশিয়েছি সেটা হচ্ছে একটা 10 কেজি আর একটা 18 কেজি। তাহলে 10 প্লাস 18, তাহলে 18 10 28, এটা 16/28। 4 দিয়ে কাটো, 4 এর 7, এইটা এই অংশটা থাকবে। ঠিক আছে? চলো পরেরটাতে। দুটি সমান আয়তনের পাত্রে এত অংশ আর এত অংশ ফলের রস আছে। আমি এই দুইটি পাত্রে অবশিষ্ট অংশ জল পূরণ করে জল মিশ্রিত ফলের রস ঢাললাম। নতুন পাত্রে ফলের রস ও জলের অনুপাত কত হবে? তাহলে প্রথম পাত্রে ফলের রস সমান 1/3 অংশ। প্রথম পাত্রে জল সমান, তাহলে অংশের ক্ষেত্রে মোট 1 হয়, এত অংশ বাদ দিয়ে দিলে তাহলে 2/3 অংশ। আবার লিখবো দ্বিতীয় পাত্রে ফলের রস সমান কত আছে, 1/4 অংশ। আবার দ্বিতীয় পাত্রে জল সমান সেম জিনিস, বাকি অংশটা জল ঢালবে বলেছে, এই জন্য 1 থেকে বাদ দিয়ে এটাই করতে হবে, 3/4 অংশ। ঠিক আছে? অতএব নতুন পাত্রে ফলের রস ও জলের
পরিমাণের অনুপাত সমান, তাহলে ফলের রস দুটোকে মিশিয়েছি, তাহলে 1/3 একটাই ছিল, একটা 1/4 ছিল, এটা ফলের রস। আর জলটা কত ছিল? একটায় 2/3 ছিল, আর একটায় 3/4 ছিল। এটাকে সরল করো, নিচে সমান দিতে পারো, নিচে সমান দেবে, এটা 12 লসাগু হবে, এটা 4 + 3 = 2, এটাও 12 লসাগু হবে, এটা 8 + 9, তাহলে 12 নিচের 12 কেটে গেলে 7:17। ঠিক আছে, চলো তারপরে কি বলছে। বলছে রেশমি খাতুন 3টি সমান পাত্রে শরবত রেখেছে। প্রথমটির 3টি গ্লাসের শরবতের জল ও সিরাপের অনুপাত এত এত দেওয়া আছে। ওই 3টি গ্লাসের শরবত একটি বড় পাত্রে ঢালা হবে, তাহলে তাদের হচ্ছে সিরাপ ও জলের অনুপাত কত। এখানে ধরে নিতে হবে, ধরি প্রতিটি পাত্রে আয়তন সমান 1 অংশ। এটা এটা তোমরা ধরতে পারো। এবারে প্রথম পাত্রে জল ও সিরাপের অনুপাত, জল ও সিরাপের অনুপাত সমান কত আছে? জল ও সিরাপের অনুপাত 3:1। অতএব জল থাকবে 3/মোট এত অংশ, যেহেতু আমি 1 অংশ ধরে নিয়েছি, হ্যাঁ। আর সিরাপ থাকবে 1/4 অংশ। আচ্ছা, দ্বিতীয় পাত্রে এরকম লিখবে, দ্বিতীয় পাত্রে জল ও সিরাপের অনুপাত সমান কত দেওয়া আছে? না, 5:3। অতএব জল থাকবে, এটা করতে পারো বা আনুপাতিক ভাগারও করতে পারো, 5/মোট, 5 + 8, তাহলে 5/13। ঠিক আছে, এ 5 + 8 নয়, 5 + 3, 5 + 3 মানে 5/8, এটা করে দাও, এটাকে 8 করে দাও। আর এটা সিরাপ থাকবে, সিরাপ থাকবে 3/8। এটা অংশ লিখো, এটা অংশ লিখো। এবারে তৃতীয় পাত্রে জল ও তৃতীয় পাত্রে জল ও সিরাপের অনুপাত কত হবে? না, 9:7। অতএব জল থাকবে 9/16 অংশ, আর সিরাপ থাকবে সমান 7/16 অংশ। এবারে এই 3টা পাত্রে পেলাম। এবারে বলছে নতুন পাত্রে জল ও সিরাপের অনুপাত কত। অতএব লিখবে এধারে, অতএব নতুন পাত্রে প্রথমে জল বলছে, জল ও সিরাপের অনুপাত সমান, তাহলে জলের গুলো আগে লিখবে, তারপরে সিরাপ গুলো, জলের গুলো কি কি ছিল? 3/4 ছিল জল, প্লাস 5/8 ছিল, প্লাস 9/16 ছিল, ইস্টু চিহ্ন দেবে, 1/3, 3/8 প্লাস
7 এর 16। এইটাকে যদি সরল করো তাহলে এটার রসগ হবে কত হবে? 16 হবে। 4 4 এ 16, 4 3 এ 12, 8 2 এ 16, এটা 10, 16 একে 16 তাহলে 9 ইস টু এটারও 16 লসাগু হবে, এটা 4 হবে, হ্যাঁ? 4 থেকে ঠিক করে 1 এর 4 হবে। তাহলে এখানে 4 4 এ 16 4, 8 2 এ 16 6, আর এটা 7। নিচে 16 চলে গেল। এটা কত হচ্ছে? 31 ইস টু এটা হচ্ছে 17। হয়েছে? তারপরে চলো কি বলছে? এটা খুব ইম্পর্টেন্ট, একটু বড় হতে পারে। দুই প্রকার পিতলে, তাহলে প্রথম প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাতটা আমরা দেখে নিই। প্রথম প্রকার পিতলে তার আগে একটু ধরে নাও, ধরি দুই প্রকার পিতল 5x ও 2x পরিমাণ নিয়ে যথাক্রমে নতুন মিশ্রণ বা নতুন প্রকার পিতল তৈরি করা হলো। প্যাকেটে যেখানে x নট ইকুয়াল টু 0 বা x গ্রেটার দেন 0, x গ্রেটার দেন 0। আচ্ছা, প্রশ্ন হচ্ছে এইটা আমরা কোথা থেকে পেলাম? দেখো, 5x আর 2x অনুপাতে এটা ছিল, এই জন্য 5x ধরেছি, 2x ধরেছি। এইবারে আসবো আমরা প্রথম প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত। প্রথম প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত সমান কি করবে? না 8:3 দেওয়া আছে, ঠিক আছে? তোমরা লিখবে তামার আনুপাতিক ভাগার সমান 8/11। এটা দস্তার করে দিবে। দস্তার আনুপাতিক ভাগার কত? 3/11, 3/11। এবারে প্রথম প্রকারটা কত নিয়েছি? 5x, ঠিক আছে? অতএব 5x পরিমাণ প্রথম প্রকার পিতলে, এখানে তামা থাকবে, কমা দিয়ে নিচ থেকে লিখবে তামা থাকবে সমান 8/11 গুণিতক 5x সমান 40x/11। দস্তা থাকবে, এটা হবে 3/11 গুণিতক 5x 15x/11। এটা প্রথম প্রকারের গেল। এবারে দ্বিতীয় প্রকার পিতলে, দ্বিতীয় প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত সমান কত হবে? না 15:7। অতএব এখানে লিখবে তামার আনুপাতিক ভাগার, ভাগার 15/22, আর দস্তার আনুপাতিক ভাগার
7/22 হলো। দ্বিতীয় প্রকার কত নিয়েছি 2x এর মধ্যে। তাহলে নতুন একটা স্লাইড নিচ্ছি, সেখানে আমরা করে দিচ্ছি। দেখো, নতুন প্রকার দ্বিতীয় 2x পরিমাণ 2x পরিমাণ তৃতীয় প্রকার পিতলে তামা থাকবে। আমার কি আনুপাতিক ভাগের কত ছিল আমাদের? এটা 2x গুণিতক, দেখো আগেরটা আনুপাতিক ভাগ ছিল 15/22, তাহলে 15x/22, 15x নয়, 15/22, এক্স নয়, 2 দিয়ে কাটো, 2 11, 15x/11, দশটা থাকবে 2x গুণিতক 7/22, এটাও কাটো, সমান 7x/11। অতএব নতুন প্রকার, নতুন কি করে বানানো হয়েছে এইগুলো মিশিয়ে, নতুন প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত সমান, তামাটা আমরা কত পেয়েছি? প্রথমে যেটা তামা পেয়েছি সেটা হচ্ছে 40x/11, 40x/11, 40x/11। দ্বিতীয়টাতে তামা পেয়েছি কত? প্লাস 15x/11 ইস টু, প্রথমটাতে দশটা পেয়েছি কত? এই দেখো দশটা, 15x/11, 15x/11 প্লাস দ্বিতীয়টাতে দশটা পেয়েছি 7x/11। সরল করে নাও, 11 লসাগু হবে, অ্যাকচুয়ালি যোগ হয়ে যাবে, তাহলে কত হবে? 55x, এটা কত হবে? 22x/11, 11 5 55, তাহলে 5x ইস টু 2x, এক্স এক্স কেটে গেলে 5 ইস টু, এখানে সাইডে লিখতে পারো যেহেতু x>0, তাহলে দশটার অনুপাত এত হবে। ঠিক আছে, চলো এখানে বলছে 10এরটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। বলছে 2 প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুপাত দেওয়া আছে। কি অনুপাতে মেশালে? এটাকে আমরা যে কোনো একটা বার করব। কি অনুপাতে মেশালে? দেখো, প্রথম প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত অনুপাত বা পরিমাণের অনুপাত 2:11। আমি ধরো শুধু ক্রোমিয়ামের বার করছি, তাহলে ক্রোমিয়ামের আনুপাতিক ভাগার, ক্রোমিয়ামের আনুপাতিক ভাগার, তাহলে কত হবে? 2/মোট হয়ে গেল। এবারে আমরা দ্বিতীয় প্রকার লিখবো। স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত অনুপাত বা পরিমাণের অনুপাত কত দেওয়া আছে? 5:11।
5:21, 5:21। অতএব ক্রোমিয়ামের আনুপাতিক ভাগার আনুপাতিক ভাগার 5/মোট হয়ে গেল। চলো এবারে নতুন প্রকার 10 লেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত সমান 7:32। এখানেও লিখব ক্রোমিয়ামের আনুপাতিক ভাগার। ক্রোমিয়ামের আনুপাতিক ভাগার কত? না 7/7 প্লাস 32 সমান 7/39। হয়ে গেল তিনটে। এবারে তোমাকে ধরে নিতে হবে, তোমাকে এখানে বলছে যে কি অনুপাতে মেশালে। তা ধরে নাও, ধরি প্রথম প্রকার এক্স পরিমাণ ও দ্বিতীয় প্রকার ওয়াই পরিমাণ নিয়ে মিশ্রিত করে নতুন প্রকার পাওয়া গেছে। ঠিক আছে? অতএব প্রশ্নানুযায়ী আমরা এবারে এটাতে আর একটা নতুন স্লাইড নেবো। প্রশ্নানুসারে দেখো, এটাকে একটু রাফ করছি, আমরা একটু ভালো করে দেখে নিই। প্রথমটার ক্রোমিয়ামের আনুপাতিক ভাগ করা হয়েছিল 2/13। কত ছিল? 2/13। প্রথমটা ছিল 2/13। শেষেরটার কত ছিল? আর দ্বিতীয়টার কত ছিল? 5/26। 5/, আর নতুনটা কত ছিল? 7/39। এটা মাঝে রাখবো, এইটা। এই দুটো মিশিয়ে এইটা আর এইটা মিশে নতুনটা তৈরি হয়েছে, তাই নতুনটাকে মাঝে রাখছি। এ কিছুটা কমছে আর এ কিছুটা বাড়ছে, বেড়ে এটা হয়েছে। এবার দেখো এক্স কোনটাতে নিয়েছি, আমরা প্রথমটার সঙ্গে এক্স নিয়েছি আর দ্বিতীয়টার সঙ্গে ওয়াই নিয়েছি। তাহলে দেখো এক্স এর সঙ্গে যখন গুণ করব তখন আমরা প্রথমটার থেকে কতটা বেশি, তাহলে 2/13 মাইনাস 7/39। ঠিক আছে? এটা হচ্ছে প্রথম, সমান দেব ওয়াই গুণিত ওয়াইটা আমরা দ্বিতীয় নিয়েছি, তাহলে তোমরা কিন্তু এক দিক থেকে বিয়োগ করে যাবে। তাহলে 7/39 মাইনাস 5/26। বুঝতে পেরেছো? মানে একজনের ঘাটতি আর একজন পূরণ। বা এক্স গুণিতক 39 লসাগু, 13×3 = 6, আর এটা 7 হবে। ওয়াই গুণিতক 78 হবে। 39 2 78 মানে 7 2 14, 3 15 মাইনাস 15। বা এক্স গুণিতক -1/39 সমান ওয়াই গুণিতক -1/78। এইবারে বা এক্স বাই ওয়াই এইটা সমান আমাদেরকে বার করতে হবে। তাহলে -1/78 গুণিতক এটা উল্টে যাবে, উল্টে গেলে -39/1।
মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে ৩৯ ২ ৭৮ সমান এটাকে লিখতে পারো ১/২। অতএব x:y সমান 1:, তাহলে অনুপাত দাঁড়ালো এই অনুপাতে নিয়ে মিশ্রণ করতে হবে। ভাষাটা তোমরা উত্তরটা লিখবে ব্যাস। চলো, এইটা যে আমরা প্রথম যে উদাহরণের অঙ্ক করেছিলাম না, উদাহরণ প্রথম অঙ্ক একদম পুরো সেই রকম। তোমরা এটা করে আমাকে কমেন্টে পাঠাও তোমাদের ঠিক হয়েছে কিনা। চলো তারপরে তো আমরা করব এটা। এটা তোমরা এটা করার দরকার নেই তোমাদেরকে। এইটা করো উদাহরণ ৩, উদাহরণ যেটা প্রথমটা করছিলাম প্রথমটা। তাহলে এই দুটো যেটা আমরা করতে বললাম এগুলো তোমরা করে আমাকে দেখাবে, আর তেমন কিছু করার দরকার নেই। ঠিক আছে? অতএব ভিডিওটা ভালো লাগলে, আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে, বন্ধুদেরকে শেয়ার করবে। ঠিক আছে? যারা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর পরের ভিডিও নোটিফিকেশন পেতে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই। ঠিক আছে? সবাই ভালো থাকো। অসংখ্য ধন্যবাদ।